নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা দীর্ঘ বিরতির পর আবার শ্রোতা বন্ধুদের কাছে গল্প নিয়ে হাজির হয়েছি। নানা ঝামেলায় আমার একটু বিরতি হয়ে গেছিল গল্প বলায়, সেজন্য শ্রোতা বন্ধুদের কাছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আশা করি এরপর আর এটা হবে না, আমি রেগুলারে গল্প শোনাতে পারবো শ্রোতা বন্ধুদের। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম ভালোবাসার দিনগুলি। অনেক মানুষই তার নিজের জীবনের নানা ঘটনা ডায়েরিতে লিখে রাখে। এই গল্পটাতেও সুনীল গঙ্গোপাধ্যায় এরমই কিছু ছেঁড়া ডায়েরির পাতার গল্প নিয়ে একটা সুন্দর গল্প বলেছেন। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। আর যারা এতদিন আমার চ্যানেলের আমার সঙ্গে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তা চলো আজকের গল্পটা শোনা যাক। গল্পের নাম ভালোবাসার দিনগুলি। চব্বিশে মার্চ 1985। আজ রাঙা দাদু এসেছিলেন। ইস, মানুষটা কি বুড়োই না হয়ে গেছে। হঠাৎ একেবারে ফোকলা। ওপরের পাটিতে মাত্র দুটো দাঁত। আগেও মাথার চুল ধপধপে সাদা ছিল, কিন্তু এক মাথা সাদা চুল। এখন আর চুল নেই বলতে গেলে। 4-5 বছর আগেও রাঙা দাদুকে কি ভালোই বাসতুম। উনি এ বাড়িতে এলেই সব সময় আমি বসে থাকতুম ওর পাশ ঘেঁষে। সবাই ঠাট্টা করতো। পিঙ্কি মাসি বলতো, মিলি, তুই কি তোর রাঙা দাদুকে বিয়ে করবি নাকি? আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো করবই। রাঙা দাদু আমায় জড়িয়ে ধরে বলতো, এইটা হবে আমার রাঙা বউ। রাঙা দাদু কি একটা যেন জর্দা খেতেন। কি সুন্দর গন্ধ বেরোতো ওর মুখ দিয়ে। আর কত মজার মজার গল্প বলতো। একটা গল্প আমার বেশ মনে আছে। উনি একবার দক্ষিণেশ্বর থেকে নৌকোয় চেপে আসবার সময় নৌকোটা ভুস করে ডুবে গেল। রাঙা দাদু সাঁতার জানে না, তাই শুনে সবাই জিজ্ঞাসা করলো, তারপর কি হলো? রাঙা দাদু বলল, আর কি হবে, আমি ডুবে গেলুম। সবাই আবার জিজ্ঞাসা করলো, তারপর? তারপর রাঙা দাদু বলল, জলে ডুবে গেলে কি হয়, মানুষ মরে যায়। আমিও মরে গেলুম। আমি সত্যি সত্যি সে কথা বিশ্বাস করে কেঁদে ফেলতে যাচ্ছিলাম। আমার ছোট মাসি বলল, বাহ, এই যে আপনি বসে আছেন, তাহলে কি আপনি ভূত নাকি? রাঙা দাদু বললেন, ভূত কিনা আমায় ছুঁয়েই দেখো। ছোট মাসি যেই হাত বাড়িয়ে ছুঁতে এলো, আমি সেই হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বললাম, না না, আমি ছুঁয়ে দেখবো, আমি দেখবো। রাঙা দাদু হাসতে হাসতে আমার মাথাটা বুকে টেনে নিয়ে বলল, আরে না রে, আমি সত্যি সত্যি মরিনি। জলে ডুবে গেলুম ঠিকই, তারপর আবার ভেসে উঠলুম কাশিতে। সেখানে একজন সাধু আমার চোখে ফুঁ দিতেই আমার জ্ঞান ফিরে এলো। রাঙা দাদু আমার আসলে মায়ের মামা। ডায়মন্ড হারবার থেকে মাঝে মাঝেই বেড়াতে আসে আমাদের বাড়িতে। 1 সপ্তাহ না এলেই ছটফট করতাম আমি। মাকে বারবার জিজ্ঞাসা করতাম, কবে আসবে রাঙা দাদু গো, কবে আসবে? এর মধ্যে বাবা ট্রান্সফার হয়ে গেল বলে আমরা সবাই সেই চলে গেলাম ডালটনগঞ্জ। সেই সময়টা রাঙা দাদুর সঙ্গে দেখা হয়নি। আমার খুব কষ্ট হতো। কলকাতায় আমার কত বন্ধু ছিল, কিন্তু সব থেকে বেশি আমার কষ্ট হতো কিন্তু ওই রাঙা দাদুর জন্য। 1 বছরে মানুষ এতটা বদলে যায়। মাঝখানে রাঙা দাদুর নাকি কি সব অসুখ হয়েছিল। শুধু চেহারা খারাপ হয়ে যায়নি, গলার আওয়াজটাও যেমন কেমন একটা খোলা খোলা হয়ে গেছে।
আমাকে ডেকে পাশে বসালেন। মার আর ভালো লাগলো না, ওর মুখে সেই মিষ্টি গন্ধটাও নেই, গায়ে বিচ্ছিরি ঘামের গন্ধ। সুদীপ একবার আমাকে ডাকলো। আমি উঠে যেতেই রাঙা দাদু বললেন, রাঙাগিন্নি কোথায় যাচ্ছ? আরে বসো বসো। আজ রাঙাগিন্নি ডাকটা কিন্তু আমার মোটেই আর পছন্দ হলো না। সত্যি সত্যি ওরকম বুড়ো লোককে কেউ বিয়ে করে নাকি? রাঙা দাদু আমায় জড়িয়ে ধরলেন। আমি ছটফটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুদীপের সঙ্গে চলে গেলাম বারান্দায়। সুদীপ জিজ্ঞাসা করলো, এই মিন্টি, ওই বুড়ো লোকটা তোকে জড়িয়ে ধরে কেন রে? এতদিন আমি নিজেই রাঙা দাদুর গা ঘেঁষে বসেছি, কিন্তু আজ হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো, বাজে লোক। 16 জুন 1985। মাধ্যমিকে সুদীপ প্রথম 10 জনের মধ্যে এসেছে। সুদীপ পড়াশুনোয় এত ভালো, এজন্য কেউ অবাক হয়নি। সুদীপের মা বলল, ওর ফার্স্ট হওয়া উচিত ছিল। ছোট মাসি সুদীপের মাকে বলল, অরুণাদি, তোমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, একদিন কিন্তু খাওয়াও সবাইকে। অরুণা মাসি ঠোঁট উল্টে বললেন, ভালো রেজাল্ট আবার কি, অন্তত ফার্স্ট সেকেন্ড হলেও কথা ছিল। মা বললেন, অরুণা, তোর মোটেই এরকম কথা কিন্তু বলা উচিত না। এবারে যে ফার্স্ট হয়েছে তাকেও তো আমরা চিনি, অঞ্জনার ছেলে দীপঙ্কর। দীপঙ্করের সঙ্গে সুদীপের কোনো তুলনাই হয় না। সুদীপ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে। স্কুলের যে নাটক হলো তাতে কি দারুণ পাঠ করেছে সুদীপ। স্কুল ডিবেটেও ফার্স্ট। ওর সঙ্গে দীপঙ্করের তুলনাই হয় না। দীপঙ্কর তো লেখাপড়া ছাড়া আর কিছুই জানে না। আর সুদীপ যে এত কিছু করেও স্ট্যান্ড করেছে, এটা ওর কৃতিত্বটা অনেক বেশি। মা তো ঠিকই বলেছেন, সুদীপের সঙ্গে কারো তুলনাই হয় না। 27 নভেম্বর 1985। আমি, অঞ্জনা আর মণিদীপা আজ স্বভূমিতে একটা গানের জলসা শুনতে গেছিলাম। এমনিতে তো শুধু আমাদের 3 জনকে যেতে দিত না, সুদীপ আমাদের সঙ্গে যেতে রাজি হলো বলেই আমরা পারমিশন পেলাম। সুদীপ প্রথমেই বলল, ট্যাক্সি করে নিয়ে যেতে পারবো না, বাসে চেপে যেতে হবে কিন্তু। আমরা তাতেই রাজি। বাসে বড্ড ভিড়, আমরা 3 জন তবু বসার জায়গা পেয়ে গেলাম। সুদীপকে আগা গোড়া দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হলো। বাসে আরও কত লোক, তাদের সকলের থেকেই যেন সুদীপ আলাদা। কিরকম সোজা হয়ে দাঁড়ায়, চুল আঁচড়ায় না ভালো করে, জামার বোতামও লাগায় না, তবু সুদীপকে সব কিছুই যেন মানায়। বাস থেকে নেমে সুদীপ বলল, আমার কাছাকাছি থাকবে সবাই, কেউ হারিয়ে গেলে কিন্তু আমি খুঁজতে পারবো না, সে নিজের দায়িত্বে বাড়ি ফিরবে। অঞ্জনা বলল, আহা, আমরা কি কচি খুকি নাকি, হারিয়ে গেলে বাসে উঠে বাড়ি চলে যাব। মণিদীপা বলল, একা একা তো যেতেই পারি, তবে একা বাড়ি ফিরলে মা যে কত রকম প্রশ্ন করবে, উফ, ভাবলেই আমার বিচ্ছিরি লাগে। সুদীপ হাসতে হাসতে আমার থুতনিটা ছুঁয়ে দিয়ে বলল, এই মেন্টিটা তো সত্যিই এখনো ছোট, ওকে আমার হাতটা ধরে থাকতে হবে। সুদীপ কেন এই কথা বললো আমি জানি। ছোট বলে নয়, সুদীপ আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। আর অঞ্জনাকে তবু কিছুটা পছন্দ করলেও মণিদীপাকে কিন্তু একদম দেখতে পারে না। মণিদীপার সঙ্গে সব সময় ওর ঝগড়া হয়। সুদীপ ওপরে এসে ঢোকার মুখেই আমাদের আইসক্রিম কিনে খাওয়ালো। দোকানটার সামনে বেশ ভিড়, আমরা 3 জন দাঁড়িয়ে রইলাম একটু দূরে। সুদীপ একসঙ্গে সব কটা আইসক্রিম নিয়ে এলো। প্রথমটা দিল কাকে? অঞ্জনা নিজের থেকেই হাত বাড়িয়ে দিল। তবু সুদীপ তাকে পাত্তা না দিয়ে প্রথমে কিন্তু আমাকেই দিল। ফেরার পথে সুদীপ সব সময় আমার হাতটা নিজের মুঠোয় রেখে দিল। এ মা, আমি কি করে ফেলেছি! ডায়েরি লিখতে গিয়ে অন্যমনস্কভাবে একটা পুরো পাতায় শুধু লিখে গেছি, সুদীপ সুদীপ সুদীপ। মা দেখলে যে কি বলবে। অবশ্য আমার এই ডায়েরিটা কেউ দেখবে না, এমন আমি লুকিয়ে রাখবো যে এটা একেবারে আমার গোপন গোপন গোপন। 6 অক্টোবর।
1987। গত 1 মাস ধরে আমার দিনগুলো ফুরফুরে প্রজাপতির মতো কেটে যাচ্ছে। সুদীপ রোজ সন্ধেবেলা আমার পড়াশুনো দেখিয়ে দিতে আসে। রীতিমতন মাইনে দিয়ে তাকে রাখা হয়েছে। সুদীপ আসে ঠিক 6:30, 8:30 পর্যন্ত থাকে। প্রত্যেকটা সাবজেক্ট বুঝিয়ে দেয় কি চমৎকারভাবে। আমি কোনোদিন ফার্স্ট হইনি, এবার বোধহয় আটকানো যাবে না আমাকে। কতজন যে হিংসে করবে। সুদীপের আঙুলগুলো কি লম্বা লম্বা, ফর্সা মুখখানায় একটু একটু গোঁপও উঠেছে, টানা টানা চোখ, কিছুতেই জামার বুকের বোতাম আটকাবে না। বারবার ওর বুকের দিকে আমার চোখ চলে যায়, ইচ্ছা করে ওর পুরো বুকটা দেখতে। পড়তে পড়তে আমি অন্যমনস্ক হয়ে যাই। সুদীপ কিন্তু আমার দিকে বিশেষ তাকায় না, পড়ার সময় অন্যদিকে মনও সে দেয় না। মাঝে মাঝে আমি ইচ্ছা করে ওর আঙুলটা একটু ছুঁয়ে দিই। 7ই জানুয়ারি 1988। আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। হে ডায়েরি, তোমাকেও সব কথা বলা যাবে না। তারপরে 9 মার্চ 1988। মা বাবা বহরমপুর গেল। আমার কিছুতেই যেতে ইচ্ছা করলো না। এমনিতে আমার গাড়িতে দূরে কোথাও আমার যেতে ভালো লাগে, আর ছোট মাসিদের বাড়িটাও ভালো, ছাদ থেকে বেশ গঙ্গা দেখা যায়। কিন্তু হঠাৎ এত গরম পড়েছে যে এখন আর কোথাও যেতেই ইচ্ছা করে না। বড্ড গরম। আমাদের গাড়ি তো এসি নয়, জানলা বন্ধ রাখলেও খুব গরম, আর খোলা রাখলে গরম হাওয়ায় খুব কষ্ট হয়। মা বকুনি দিলেন সারা দিন ধরে, কিছুতেই আমাকে রেখে যেতে রাজি নন। আমি নাকি একা থাকতে পারবো না। আমি কি এখন কচি খুকি নাকি যে একা থাকতে পারবো না? আবার মা বলছে ও বড় হয়ে যাওয়াটাই নাকি আমার দোষ। তাছাড়া একা কোথায়, শান্তি পিসি তো থাকছেই, রঘুও থাকছে। মা যত বকুনি দেয় আমারও জেদ তত বাড়ে, যাবো না যাবো না, আমি কিছুতেই যাব না। শেষ পর্যন্ত আমারই জয় হলো। মা বাবাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল সকাল 9:30। তার 1 ঘন্টা পরেই শুরু হলো ঝড়, তারপর অনেকক্ষণ বৃষ্টি, গরমও কমে গেল অনেকখানা। এরকম দিনে গাড়িতে বেড়াতে যাওয়া সত্যিই আরামের। রাস্তা এখন বেশ ভালো হয়ে গেছে, 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। একটু একটু আফসোস হতে লাগলো, আবার কবে বহরমপুরে যাব কে জানে। কিন্তু আমি কি গরমের ভয়ে যেতে চাইনি? সত্যি কথা বলো তো, সন্ধেবেলা সুদীপ আসবে। বহরমপুর গেলে 3 দিন সুদীপের সঙ্গে আমার দেখা হবে না। পড়াশুনোরও কত ক্ষতি হবে। বিকেলে যেই 6টা বেজে যায়, তারপর থেকেই একটা কিরম ছটফটানি শুরু হয়ে যায়। সুদীপ সাধারণত দেরি করে না, কিন্তু আজই এলো 7টা বাজিয়ে, সঙ্গে আবার একজন বন্ধু। আমাদের একতলার বসার ঘরটা পড়বার ঘর। আবার কোনো কোনো দিন বাবার বন্ধুরা এসে পড়লে 3 তলায় আমার শোয়ার ঘরেও চলে যেতে হয়। আজ বাবার বন্ধুরা কেউ আসবে না, তবু 3 তলার ঘরটা ঠিকঠাক করে রেখেছিলাম। বেশ নিরিবিলিতে পড়াশোনা হবে। শান্তি পিসি তো সারা সন্ধে দোতলার ঘরে বসে বসে টিভিতে সব সিরিয়াল দেখে, আর রঘুকে না ডাকলে 3তলায় সে আসবেই না। এমনিতেই তাকে ডেকে ডেকে পাওয়া যায় না। আজই সুদীপ সঙ্গে একজন বন্ধুকে নিয়ে এলো। বসবার ঘরে এসে সুদীপ বলল, মিন্টি, আগে আমাদের 2 কাপ তুমি চা খাওয়াও তো। আমার এই বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। এর নাম জীবনময় সেন, খুব ভালো কবি। লোকটাকে দেখে প্রথমে আমার অপছন্দ হলো। কবি হন আর যাই হন, দেখতে কেমন যেন একটা অদ্ভুত, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তেমন লম্বাও নয়, অথচ বেশ ভুঁড়ি আছে। তাছাড়া এই লোক সুদীপের বন্ধুই বা কী করে? ওর থেকে অন্তত 10 বছরের বড় বলেই তো বেশ মনে হচ্ছে আমার। জীবনবাবু প্রথমেই আমাকে দুম করে জিজ্ঞাসা করলো, তুমি গান গাইতে পারো?
আমি গান গাইতে পারি কি না পারি তা একজন অচেনা বাইরের লোককে আমি জানাতে যাবই বা কেন? আমি বললাম, না, গান জানি না। তিনি বললেন, কিন্তু তোমার দু চোখে গানের সুর আছে, এখনো চর্চা করলে গাইতে পারবে। চোখে আবার গানের সুর থাকে নাকি? কি সব অদ্ভুত কথা! এসব আমার ভালো লাগে না। জীবনময় ঘুরে ঘুরে আলমারির বইগুলো দেখতে লাগলো। সুদীপ চা খেতে খেতে জিজ্ঞাসা করলো, বাড়িতে আর কেউ নেই? কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাবা মায়ের বহরমপুর যাওয়ার কথা জানিয়ে আমি ওর দিকে চোখের ইঙ্গিত করলাম। মানে এই লোকটাকে সঙ্গে নিয়ে এসেছো কেন? সুদীপ আমার সে ইঙ্গিত বোধহয় বুঝলো না। একটু বাদেই বলল, মিন্টি, কিছু মনে করো না, আজ আর পড়ানো হবে না। আমার একটা কাজ পড়ে গেছে। লক্ষ্মীটি, আজ একটু নিজে নিজে পড়ে না। আমার বুকটা না ধড়াস করে উঠল। বলে কি, আজই ওকে চলে যেতে হবে? আমি এত আশা করে বসে আছি। আমার মুখ দেখে কিছুতেই ও বুঝতে পারল না। একটাও কথা বললাম না। সুদীপ সত্যিই চলে গেল। শুধু একবার হাত রাখলো আমার কাঁধে। আর ওই জীবনময় লোকটা এমন অভদ্র, যাওয়ার সময় কিছুই বলল না আমাকে। তারপর সারাটা সন্ধে। এরপরে 10ই মার্চ 1988। আজ আবার বৃষ্টি নামলো সন্ধেবেলা। বহরমপুরেও কি বৃষ্টি পড়ছে? সুদীপ এলো আধ ঘন্টা দেরি করে। আমি আর নিচে নামিনি, বসেছিলাম 3তলার ঘরে। রঘু ওকে পৌঁছে দিয়ে গেল। ঘরে ঢোকা মাত্র আমি ছুটে গিয়ে সুদীপও আমার কিরম যেন একটা গন্ধ পেলাম ওর মুখে। একবার যেন গাটা আমার গুলিয়ে উঠল, কিন্তু সারা শরীর এমন কাঁপছিল যে সেটা আমার ঠিক মনে রইল না। সুদীপ আদর করলে প্রথম আমি কিছু যেন কোনো কথাই বলতে পারলাম না। তারপর টেবিলে এসে বসার পর জিজ্ঞাসা করলাম, তুমি কাল চলে গেলে কেন? সুদীপ বলল, কাল? ও হ্যাঁ, কি যেন আমার এক বন্ধুর সঙ্গে জরুরি কথা ছিল। কোন বন্ধু? ওই যে আমার সঙ্গে এসেছিল। ও কিন্তু খুব নামকরা কবি। তুমি তো কবিতা পড়ো না, তাহলে বুঝতে। ওই লোকটা অত বয়স, তোমার বন্ধু হয় কি করে গো? বন্ধুত্বের সঙ্গে বয়সের কি সম্পর্ক? আমাদের চিন্তার মিল আছে। তুমি চলে গেলে আমার কথা একবারও তোমার মনে পড়লো না? তোমার কথাই তো সর্বক্ষণ মনে পড়ে মিন্টি। আবার আমি ওর মুখ থেকে একটা বাজে গন্ধ পেলাম। এটা কিসের গন্ধ? না, আজ আর লিখতে ইচ্ছা করছে না। 22শে মার্চ 1988। সুদীপ এখন এলাচ মুখে দিয়ে আসে। সেটা আরও বিচ্ছিরি লাগে। ওর সেই বাজে বন্ধুটা জীবনময়, কবিনা ছাই, তার পাল্লায় পড়ে সুদীপ মদ খেতে শিখেছে। এর মধ্যে 3 দিন আসেনি। মণিদীপা বলল, এর মধ্যে একদিন ও গ্লোব সিনেমায় ইভিনিং শোতে সুদীপকে মদ খেয়ে হল্লা করতে দেখেছে। মণিদীপা কার সঙ্গে সিনেমায় গেছিল তা অবশ্য বলল না। অঞ্জনা আবার একটা অদ্ভুত কথা বলল, মণিদীপার সঙ্গে সুদীপের নাকি প্রায়ই দেখা হয়। অথচ বাইরে এমন ভাব দেখায় যেন ওদের দুজনের খুব ঝগড়া। আমি সুদীপের সঙ্গে একলা কোথাও বেড়াতে যেতে পারি না। আমাদের বাড়িতে সেরকম পারমিশনই নেই। মা বাবার সঙ্গে লুকোচুরি করতেও আমার ইচ্ছা করে না। সুদীপও তো লুকিয়ে আমার সঙ্গে কোথাও দেখা করার কথা বলেনি। বাড়িতে পড়াবার সময় সুযোগ পেলেই, কিন্তু এখন আর আমার কাছে যেতে ইচ্ছা করে না। 28শে জুন 1992। আমরা মাঝে মাঝে যে শারীরিক আনন্দ পাই তা মোটেই নিছক শারীরিক নয়। কেউ একটু হাত ছুঁলেই শিষ্যের রানী হয়, আবার অন্য কেউ সেই হাতটা স্পর্শ করলে হাতটা সরিয়ে নিতে ইচ্ছা হয়। আমরা একই মানুষ। 2 বছর আগে যার স্পর্শে কেঁপে উঠতাম, এখন তাকে দেখলেই মনটা কেমন ঘিন ঘিন করে।
রাঙা দাদুর ব্যাপারটা অন্যরকম। ওর সঙ্গে তো নারী পুরুষের সম্পর্ক ছিল না। তখন আমি কত ছোট, শরীরের অনুভূতিও ছিল না। আমি বড় হয়ে উঠতে না উঠতেই রাঙা দাদু বড্ড বেশি বুড়ো হয়ে গেল। আহা, মরেও গেলেন এর মধ্যে। কিন্তু যে সুদীপকে আমি ভালোবেসেছিলাম, যে প্রথম পুরুষ হিসাবে আমার রক্তে উন্মাদনা জাগিয়েছিল, সেই সুদীপকে যখন জানতে পারলাম শুধু মদের নেশাই তাকে ধরেনি, সে হয়ে উঠেছে প্রচণ্ড মিথ্যেবাদী, আর একই সঙ্গে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক। যে সুদীপকে ছোঁয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম, সেই সুদীপে একদিন আমাকে জড়িয়ে ধরে আসতেই ওর গায়ে থুতু দিয়েছি। মণিদীপার সঙ্গে সুদীপকে ঘনিষ্ঠ অবস্থা আমি নিজে দেখেছি, অন্য কারুর কথা শুনি নয়। নিজের চোখকে তো অবিশ্বাস করা যায় না। সুদীপকে আর কোনো দিনও আমি দেখতে চাই না। সেদিন কি কান্নাটাই না কেঁদেছি। কেন কেঁদেছি সুদীপ তো কোনো দিনও তা বুঝতে পারবে না। আমি ছেলে মানুষ, একটা মন নিয়ে সুদীপকে আমার জীবনের একমাত্র পুরুষ হিসাবে ধরে নিয়েছিলাম, আর কারুকে আমার দরকার নেই। সুদীপ তার মর্যাদা রাখলো না। সুদীপের সঙ্গে আর দেখা হয়নি, তবু তার খবর না রেখেও পারিনি। পড়াশোনায় অত ভালো ছিল, কিন্তু নিজেকে একেবারে নষ্ট করে ফেলল। এমএতে রেজাল্ট বেশ খারাপ। শেষ পর্যন্ত WBCS পরীক্ষা দিয়ে কোনো ক্রমে ছোটোখাটো একজন অফিসার হয়েছে। মণিদীপার সঙ্গে ডিভোর্স হয়ে গেল বিয়ের 1 বছরের মধ্যেই। এখন থাকে জলপাইগুড়ি। প্রথম যেদিন সুদীপ আমাকে আদর করেছিল, তার সেদিনের মুখচ্ছবিটা আমার মনের মধ্যে বাঁধানো থাকবে। সে যে আমার জীবনের প্রথম পুরুষ। তার পরের দিককার চেহারাটা অস্পষ্ট হয়ে গেছে। আমি জীবনময়কে জিজ্ঞাসা করেছিলাম, আপনি সুদীপকে মদ ধরালেন, ও নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি নিজে তো কখনো বেচাল হন না। জীবনময় বললেন, নন্দিনী, আমি হচ্ছি শয়তান। মানুষকে ধ্বংস করাই আমার কাজ। শয়তান নিজে কি কখনো ধ্বংস হয়? এ কথা বলার সময় জীবনময় ভুরুটা অনেকটা তুলে, চোখটা পাকিয়ে, ঠোঁটটা বেঁকিয়ে, মুখটা যত দূর সম্ভব বিকৃত করে শয়তান সাজবার চেষ্টা করলেন। তা দেখে আমি তো হেসেই বাঁচি না। জীবনময় মাঝে মাঝে শয়তান সাজবার চেষ্টা করেন। একদিন কোথা থেকে এলেন মাথা ফাটিয়ে, মস্ত একটা ব্যান্ডেজ বাঁধা। দেখি আমার বুকটা ধক করে উঠল। উনি সগর্বে বললেন, আজ কি হয়েছে জানো? ন্যাশনাল লাইব্রেরির মাঠে আজ সকালে দেবদূত গ্যাব্রিয়েলের সঙ্গে আমার দ্বন্দ্বযুদ্ধের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার মাথায় সামান্য চোট লেগেছে, কিন্তু ওকে আমি এমন ঠেঙিয়েছি যে পালাবার পথ পায় না। এখন স্বর্গের হাসপাতালে শুয়ে আছে, আর এদিকে আসবার সাহসও করবে না। জীবনময় সব সময় যেন একটা অন্য জগতে থাকেন, এরকম কথাই বলে। এখন আর আমি সেজন্য কোনো কারণে অবাকও হই না। আমি বললাম, গ্যাব্রিয়েল তো খ্রিশ্চানদের দেবদূত, সে তো তোমার সঙ্গে লড়াই করতে আসবেই বা কেন? জীবনময় বললেন, তোমাদের হিন্দু শাস্ত্রে কোনো দেবদূত আছে নাকি? যমদূত আছে। হিন্দু শাস্ত্রে তো শয়তানি নেই, মৃত্যুর দেবতা আছে যমরাজ। যমরাজ আর শয়তান তো এক নয়। যম কখনো অন্যায় করেন না, সময় না ফুরুলে কারুর কাছে আসে না, সেই জন্য তার আরেক নাম ধর্মরাজ। এই পৃথিবীতে যত পুঞ্জীভূত অন্যায়, তার প্রভু হচ্ছে শয়তান। এখন তো তারই রাজত্ব চলছে। আসলে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছেন, তাই না? নন্দিনী, আমার কখনো পদস্খলন হয় না। মদ খেলেও আমার পা টলে না। দেবতাদের রাজা ইন্দ্র একজন খুব নামকরা মাতাল, জানো তো? বেদে একটা জায়গায় ইন্দ্র খুব গর্ব করে বলেছেন, উনি 30টা হ্রদ ভর্তি সোমরস পান করতে পারেন। আমি একদিন ইন্দ্রকে বললুম,
কম্পিটিশন হয়ে যাক। এই যুগের সোমরস হচ্ছে প্রিমিয়াম স্কচ। 1 লিটার ব্ল্যাক লেভেল একজন এনে দিয়েছিল বিদেশ থেকে, তা নিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে হলো আমার আসর পানের প্রতিযোগিতা। ও মা, একেবারে পেঁচি মাতাল, বলে কিনা জল মিশিয়ে খাবে। ব্ল্যাক লেভেলে কেউ জল মেশায়? আমি বললাম ওসব চলবে না, স্ট্রেট পান করতে পারো তো চলে এসো। ব্যাস, 3 পেগ শেষ করতে না করতেই অজ্ঞান। বেদে সব বড় বড় বাণী ঝেড়েছে। ইন্দ্রের সঙ্গে কম্পিটিশনটা কোথায় হলো? স্বর্গে? না না, স্বর্গ ফর্গ আমার সহ্য হয় না। উর্বশী নামে একটা থুরথুরে বুড়ি বড্ড জ্বালাতন করে। আমরা বসেছিলাম ডায়মন্ড হারবারের একটা বাগান বাড়ির ছাদে। বুঝেছি, মানে ইন্দ্রজিৎ সরকার, ইন্দ্র মানে, তাই তো? তার বাগান বাড়ির কথা আমি অনেক শুনেছি। একদিন আমায় নিয়ে যাবেন না? নন্দিনী, যেসব পুরুষ মানুষ প্রেম করার নামে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বাগান বাড়ি কিংবা গেস্ট হাউস কিংবা রিসর্টে নিয়ে যায়, আমাকে কিন্তু সেই দলে ফেলো না। আমার বুকে প্রেমও নেই, আর মেয়েদের ঠকাবার বাসনাও নেই। 8ই সেপ্টেম্বর 1993। মাকে বলে দিয়েছি আমার ওপর জোর করে কোনো লাভ নেই। আমি যে কোনো দিন বাড়ি ছেড়ে চলে যেতে পারি। জীবনময়কে আমি বিয়ে করব কি করব না তা পরে ভেবে দেখব, এখনও সময় হয়নি। তোমাদের আপত্তি থাকলে আমি লেডিস হোস্টেলে গিয়ে থাকব। কাল হলদিয়া যাওয়ার জন্য একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। মা দরজার কাছে এসে বলল, তুই জামা কাপড় নিচ্ছিস যে, রাত্রিরে ফিরবি না? যদি বেশি রাত হয় তাহলে ফেরা হবে না, কাল সকালে। ওখানে থাকবি কোথায়? গেস্ট হাউস বুক করা আছে। আর কে কে আছে? মা, এটা কি আমাকে জেরা করা হয়ে যাচ্ছে না? আমি যথেষ্ট বড় হয়েছি। আমার কি একটা নিজের ভালো মন্দ বোঝবার ক্ষমতা নেই? মা হঠাৎ আঁচলে চোখ চাপা দিল। কি হলো? আমি এমন কি খারাপ কথা বলেছি? কাছে গিয়ে মায়ের পিঠে হাতও রাখলাম। এবারে আমারও চোখে জল এসে গেল। মাকে আমি খুব ভালোবাসি, কিন্তু সব কথা মাকে এখন আর বলা যায় না। আমি যে ইচ্ছা করে আঘাত দিতে চেয়েছি এটাও নয়। এই ধরনের জীবন তো মা কখনো কাটায়নি, তাই বুঝতেও পারবে না। একজন পুরুষের সঙ্গে যদি একদিন আমি কোথাও যাই, এমনকি রাত্রিরে একসঙ্গে থাকি, তাতে কি এমন দোষ হয়? হলদিয়াতে জীবনময় একটা অদ্ভুত কাণ্ড করল। কোথায় তার সেই বিদ্রোহী বেপরোয়া কথাবার্তা, তার বদলে হঠাৎ এত দুর্বল নরম হয়ে গেল। এর আগেও আমি জীবনময়ের সঙ্গে রাত কাটিয়েছি, কখনো ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়নি। ও একবারও জোরও করেনি, বন্ধুর মতো গল্প করেছি। জীবনময় যখন একটু একটু মদ্যপান করে, তখন ওকে দেখতে আমার বেশি ভালো লাগে। মুখে যতই বারফটটাই করুক, ও মোটেই বেশি মদ খায় না, আর মাতালও হয় না। একটু একটু নেশার সময় ও বড় সুন্দর কথা বলে, কত বিষয়ে পড়াশুনো করেছে। যখন কবিতা আবৃত্তি করে, তখন মনে হয় এই পুরুষই তো আসলে হ্যান্ডসাম। কাল মাত্র 2 পেগ মদ খাওয়ার পর জীবনময় বললেন, নন্দিনী, তুমি আমাকে আপনি আপনি করো কেন? আজ থেকে তুমি বলবে। আর একটা কথা, আমি টের পাচ্ছি আমার বুকের ভেতরটা শুকিয়ে আসছে। প্রেম ছাড়া কবিতা লেখা যায় না। তুমি আমাকে রক্ষা করো। এবার থেকে আমরা একসঙ্গে থাকতে চাই। যদি তুমি চাও, আমি বিয়ে করতেও রাজি আছি। 8ই জুন 1998। কতদিন ডায়েরি লিখিনি, একটা সাদা খাতা জমে আছে। পুরনো লেখাগুলো আজ সেখান থেকে পড়ছিলাম। ইস, কি ছেলে মানুষটাই না ছিলাম, কি কাঁচা লেখা। এগুলো ছিঁড়ে ফেলতে হবে। জীবনময় আমাকে বিয়ে করতে চেয়েছিল, তার উত্তরে আমি ঠিক কী বলেছিলাম সেটা আমার মনে নেই, লিখেও রাখিনি। অদ্ভুত মজার ব্যাপার, তাই না?
অমন বিদ্রোহী মানুষটা, যে নিজেকে শয়তানের সঙ্গে তুলনা করত, সে হঠাৎ বিয়ে পাগলা হয়ে গেল। আমি প্রত্যাখ্যান করার 1 মাসের মধ্যে ও বিয়ে করে ফেলল অনন্যা নামের একজনকে, এর মধ্যে 2 সন্তানের পিতা। লিখছেও খুব। জীবনময়কে আমি বন্ধু হিসাবেই চেয়েছিলাম, স্বামী হিসাবে ওকে মানায় না। অনন্যার মতো শান্ত শিষ্ট গৃহিণী ধরনের মেয়েই ওর যোগ্য বউ। আমাকে এখন রিসার্চের কাজ নিয়ে দিল্লি থাকতে হয়। একাডেমি পুরস্কার নিতে জীবনময় দিল্লি এসেছিল। বেশ কয়েক বছর পর আমার সঙ্গে দেখা, একটা বিকেলে দুজনে কাটিয়ে দিলাম লোদি গার্ডেন্সে। পুরনো দিনের মতো গল্প হলো। এই তো বেশ। ওর একটা কবিতা আর কয়েকটা লাইন মুখস্থ বলে ওকে আমি চমকে দিলাম। ওর ধারণা ছিল আমি কবিতা বোধহয় একেবারেই পড়ি না, বুঝি না। এখন কবিতা পড়তেই আমি বেশি আনন্দ পাই। জীবনময়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আমি কবিতার রস যে নিতে শিখেছি,